হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জিকের ঝুলির 27 নম্বর পর্বে সকলকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, চলে আসলাম একটি নতুন পর্ব নিয়ে। দুর্দান্ত ক্লাস হবে আজকের ক্লাসে। যারা প্রতিদিন ক্লাস দেখছো তাদের সকলকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সমস্ত ভিডিও লিঙ্ক এবং আপডেট পেতে আমাদের TWS একাডেমি দ্য ওয়ে অফ সলিউশন যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাবে, ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল। প্রথম প্রশ্ন আজকের ক্লাসের, সেটা হচ্ছে কোন মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল। দুর্দান্ত একটি ক্লাস হবে। যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসে, এবং ক্লাসটি একটু শেয়ারও করবে বন্ধুদের কাছে, যাতে আমরা প্রতিদিন এরকম ক্লাস তোমাদের দিতে পারি। তার জন্য ক্লাসটিকে কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি করে। কোন মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল? মহাজনপদ কতগুলি ছিল? প্রাচীন যুগে 16টি মহাজনপদ ছিল। আমরা জানি 16টি মহাজনপদের মধ্যে কিছু মহাজনপদ ছিল তোমার হচ্ছে প্রজাতান্ত্রিক, কিছু ছিল তোমার আহ, উম, রাজতান্ত্রিক। তো এর মধ্যে কোনটি একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল? এর মধ্যে বলে ফেলো। অবন্তী মহাজনপদ। অবন্তী একটা মহাজনপদ। এই অবন্তী মহাজনপদটা কোথায় ছিল বলো তো? অবন্তী মহাজনপদ উজ্জয়িনের রাজধানী ছিল। তারপরে মগধ। মগধ সব থেকে বিখ্যাত মহাজনপদের মধ্যে। তারপরে অশোক, দক্ষিণ ভারতে। দেন হচ্ছে মল্ল। মল্ল একটা প্রজাতান্ত্রিক। ব্রিজি, এর সঙ্গে আরেকটা নাম এসে থাকে, ব্রিজি এবং মল্ল। ব্রিজি ও মল্ল এই দুটি মহাজনপদ বলা হচ্ছে প্রজাতান্ত্রিক মহাজনপদ। মল্ল মহাজনপদ এর রাজধানী হচ্ছে পাবাপুরী। পাবাপুরী মল্ল মহাজনপদের রাজধানী ছিল। এবং ব্রিজি মহাজনপদের রাজধানী ছিল বৈশালী। দুটোই নাম কিন্তু বিখ্যাত। বৈশালী এবং ব্রিজি মহাজনপদের হচ্ছে বৈশালী। ওকে, তো এর মধ্যে দেখো, যদি আমরা বৈশালী দেখি, এটা বর্তমানে বিহার অঞ্চলে আছে। বিহার অঞ্চলে এই ব্রিজি মহাজনপদটা পড়ে। আর পাবাপুরী বা মল্ল এটা উত্তরপ্রদেশ অঞ্চলে কিন্তু আছে। নেক্সট, তাহলে ওই দুটো কিন্তু উত্তর ভারতের, এটা মনে রাখবে। কোন দেশকে দ্য ল্যান্ড অফ ওকেস বলো? কোন দেশকে দ্য ল্যান্ড অফ ওকেক্স বলা হয়? কোন দেশকে বলি আমরা দ্য ল্যান্ড অফ ওকেক্স? এটাও হচ্ছে বলা হয়ে থাকে, দেখো, দ্য ল্যান্ড অফ ওকেক্স বা ক্যালেডোনিয়া বলা হয়ে থাকে কোন অংশকে? এটা হচ্ছে স্কটল্যান্ডকে বলা হয় এটা। নেক্সট প্রশ্ন, কে অ্যানথ্রাক্সের টিকা আবিষ্কার করেন? অ্যানথ্রাক্সের টিকা কে আবিষ্কার করেছিলেন? এটা একটা রোগ অ্যানথ্রাক্সের। এটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রিস নামক একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই রোগটা। এবং এই রোগটা যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে সেটার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়। এই রোগটা সাধারণত হয়ে থাকে গরু জাতীয় বা গবাদি পশুর দেহে। সাধারণত এটা দেখা যায়, বা গবাদি পশু যে সমস্ত পশুরা হয়ে থাকে তাদের কিন্তু এই রোগটা সাধারণ হয়। এই রোগটাতে আমরা বাংলাতে আরো একটা রোগ বলে থাকি, এটাকে তর্কা রোগ বলা হয়। এটাকে কি বলা হয়? তর্কা রোগ বলা হয়ে থাকে এই রোগটাকে। এবং এই রোগটা সাধারণত প্রাণীদেরকে বিশেষ করে আত্মঘাতী করে থাকে। এই রোগটার যিনি টিকা আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন লুই পাস্তুর। কে আবিষ্কার করেছিলেন? লুই পাস্তুর এই রোগের আবিষ্কার করেছিলেন টিকা। আন্তর্জাতিক শান্তি দিবস বা বিশ্ব শান্তি দিবস কোন তারিখে পালন করা হয়? এটা একটা ইজি কোশ্চেন। আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয়? 13ই মে, 11ই আগস্ট, 21শে সেপ্টেম্বর এবং 2রা অক্টোবর। ভেবেচিন্তে অ্যান্সার করো। এখানে দুটোর মধ্যে অনেকে একটু গুলিয়ে ফেলবে। একটা হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর। অনেকে এখানে 2রা অক্টোবর করবে অ্যান্সার। 2রা অক্টোবরটা মনে রাখবেই। 2রা অক্টোবর আন্তর্জাতিক শান্তি দিবস নয়। এই দিনে পালন করা হয় অহিংসা দিবস। এই দিনে অহিংসা দিবস। ঠিক আছে, এটা আন্তর্জাতিক শান্তি দিবস হবে না। এটা অনেকে ভুল করবে এখানে, ওই কারণে এটা বলে রাখলাম। 21শে সেপ্টেম্বর শান্তি দিবস।
চোখের সবচেয়ে বাইরের স্তর, এটাও তো ইজি একটা কোশ্চেন, এটাও করানো কোশ্চেন, কয়েকদিন আগেই করিয়েছিলাম। চোখের বিভিন্ন অংশের মধ্যে কোনটা চোখের সব থেকে বাইরের অংশ? আইরিশ, রেটিনা, কর্নিয়া, পিউপিল। চোখের সব থেকে বাইরের অংশ হচ্ছে কোনটি? কর্নিয়া হচ্ছে চোখের সব থেকে বাইরের অংশ। ক্ষুদিরাম বসু কত সালে শহীদ হন? ক্ষুদিরাম বসু যুগান্তর দলের সদস্য ছিলেন। এই ক্ষুদিরাম বসু, এবং এই ক্ষুদিরাম বসু তিনি 1908 সালে 1908 সালে ক্ষুদিরাম বসুকে একটা কাজ দেওয়া হয়েছিল। কি কাজ? তাকে তাকে দেওয়া হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব, এবং কিংসফোর্ডকে হত্যা করার জন্য, ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড, তাকে হত্যা করার জন্য তিনি বোমা নিক্ষেপ করেছিলেন। তিনি এবং তার সাথী ছিল প্রফুল্ল চাকি, দুজনে মিলে। কিন্তু কেনেডি এবং দুইজন মহিলার মানে আনফর্চুনেট ভাবে তারা দুজন মারা যান সেখানে। এর কারণে কিন্তু তাদেরকে একটা মামলা জড়িয়ে দেওয়া হয় এবং তার ফলে তাদের ফাঁসি হয়েছিল। তাদের বলতে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কবে? সেটা সেটা হচ্ছে 1908 সালের 11ই আগস্ট। 11ই আগস্ট হচ্ছে তাদের ফাঁসি হয়েছিল। কোথায় ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসুর? ক্ষুদিরাম বসুর যদি আমরা ফাঁসিটা দেখি, মুজাফফরপুরে, মুজাফফরপুর জেলে। মুজফ্ফরপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো নেক্সট প্রশ্ন, খলজি রাজবংশের শাসন শুরু হয় ড্যাশ সালে? কোন সালে খলজি রাজবংশের শাসন শুরু হয়? দেখো, সুলতানি যুগে আমরা প্রধানত যে বংশগুলো দেখতে পাই, প্রথম বংশ ছিল দাস আইবক বা মামলুক বংশ। প্রথম বংশ 1206 শুরু হয়েছিল এবং 1526 পর্যন্ত সুলতানি যুগ চলেছিল। এর ভিতরে বিভিন্ন বংশ শাসন করতে এসেছিল। প্রথম তোমার এসেছিল দাস বংশ বা আইবক বংশ। আইবক বংশের পরে আসে খলজি বংশ। খিলজি বংশের পরে এসেছিল তুঘলক। তুঘলকের পরে খিজির খা কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল সৈয়দ বংশ। সৈয়দের পরে যে বংশটা আসে লাস্ট বংশ, সেটা হচ্ছে লোদি বংশ। তো খলজি বংশটা কোন বংশের পাশে শাসন করতে এসেছিল? সেটা হচ্ছে খলজি বংশ হয়ে এসেছিল দাস বংশের পরে, মানে সুলতানি যুগের দ্বিতীয় রাজবংশ ছিল এই খলজি রাজবংশ। খলজি রাজবংশের শাসন শুরু হয় কবে? এটা শুরু হয়েছিল শাসন কবে? 1290 সালে। 1290 থেকে 1320 সালের পর্যন্ত তারা দিল্লিতে শাসন করেছিল। 1320 সালের পরে আবার সেখানে গিয়াসউদ্দিন তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল বলতো? খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল একটু জেনে রাখো। এই বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম হচ্ছে জালাল উদ্দিন খলজি। কে ছিলেন? জালাল উদ্দিন খলজি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। নিম্নের কে প্রথম বাঙালি ভারতরত্ন পুরস্কার প্রাপক? বাঙালিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? সত্যেন্দ্রনাথ বসু, অমর্ত্য সেন, ডক্টর বিধানচন্দ্র রায় এবং প্রশান্ত চন্দ্র মহালানবিশ। দেখো, ভারতরত্ন পুরস্কারটা এটা প্রথম প্রদান করা হয়েছিল 1954। প্রথম প্রাপক ছিল কে? প্রথম প্রাপক তিনজন ছিল। শ্রী গোপালাচারী, রাধাকৃষ্ণান অ্যান্ড সিভি রমন, তাই না? এরপরে বাঙালিদের মধ্যে আমরা যদি দেখি প্রথম কে পেয়েছিলেন, তিনি হচ্ছেন বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়, তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়, তাই না? এই বিধানচন্দ্র রায় তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন একজন, এবং তাকে কিন্তু প্রথম বাঙালি হিসাবে ভারতরত্ন পুরস্কারটিকে দেওয়া হয়েছিল। নিম্নলিখিত কোনটি একটি শক্তিশালী জারক? কোনটি একটি শক্তিশালী জারক? H2O2, O3, K2Cr2, O7, MnO4, KMnO4। কোনটি একটি শক্তিশালী জারক এর মধ্যে? শক্তিশালী জারক হচ্ছে এর মধ্যে কোনটি? সেটা হচ্ছে O3, বা এটাকে ওজোন, তাই না? O3 হচ্ছে ওজোন গ্যাসের সংকেত। 3টে অক্সিজেন অণু আছে এর ভিতরে, এটা হচ্ছে ওজোন, এবং এটা জারক পদার্থ। ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়। কৃষ্ণার বদ্বীপ, তাপ্তির বদ্বীপ, চম্বলের বদ্বীপ, তুঙ্গভদ্রা বদ্বীপ। কোনটি
পাখির পায়ের মতো বদ্বীপ গঠন করে থাকে। বদ্বীপ কোথায় গঠন হয়? নদীর মোহনায় গঠন হয়ে থাকে, তাই না? নদী যেখানে সমুদ্রে মিশে যায় সেখানে সাধারণত বদ্বীপ বা দ্বীপ গঠিত হয়ে থাকে, একদমই নদীর নিম্ন গতিতে এটা গঠিত হয়। তাই যদি আমরা দেখি তাহলে এখানে দেখো কৃষ্ণা নদী, এটা উৎস পশ্চিমঘাটের মহাবালেশ্বর। কোথায় উৎস? পশ্চিমঘাটের মহাবালেশ্বরে উৎস লাভ করেছে এবং বঙ্গোপসাগরে এটা পতিত হয়েছে। এটা ডাইরেক্ট সমুদ্রে পতিত হয়েছে, তো এখানে বদ্বীপ গঠনের চান্স আছে। তাপ্তি নদী, তাপ্তি নদী এটাও তোমার হচ্ছে কোথায় পতিত হয়েছে? খাম্বাত উপসাগরে, তো এটাতেও বদ্বীপ গঠন হওয়ার চান্স আছে। এখানে দেখো চম্বল নদী, এটা কিন্তু এটা কি? এটা একটা উপনদী, তাই না? এটা একটা উপনদী যমুনার, তো এই নদীটাকে আমরা কিন্তু বদ্বীপ বা এই নদীতে বদ্বীপ দেখবই না, এখানে কোনো দ্বীপের গঠন হবে না। তুঙ্গভদ্রা কৃষ্ণার উপনদী, এটাতেও কিন্তু আমরা বদ্বীপ দেখতে পাবো না। যেটা সমুদ্রে মিশবে সেটাই তো বদ্বীপ তৈরি করবে, বেসিক জিনিস। সো এখানে দেখো আমি একটা জিনিস তোমাদের বারবার বলি যে পূর্ব দিকে এবং পশ্চিম দিকের যে উপকূল আছে এর মধ্যে পার্থক্য আছে। পশ্চিম দিকের উপকূলে যে সমস্ত নদীগুলো মেশে সেই সমস্ত নদী কিন্তু তারা বদ্বীপ তৈরি করে না নিজের নিজের মোহনায়। তো এখানে দেখো তাপ্তি কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, কৃষ্ণা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, কৃষ্ণা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। কৃষ্ণার কিন্তু আমরা বদ্বীপ দেখতে পাবো। শুধু কৃষ্ণার নয়, কৃষ্ণা নয়, কাবেরী, মহানদী এবং ভাগীরথী, হুগলি নদীতে আমরা কিন্তু বদ্বীপ দেখতে পাই। কৃষ্ণা বদ্বীপ একটা কৃষ্ণা নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। আচ্ছা, পাখির পায়ের মতো বদ্বীপ আরেকটা পরীক্ষায় খুবই এসে থাকে, একটা অপশনে দিয়ে থাকে, সেটা হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকাতে অবস্থিত মিসিসিপি মিসৌরি নদী। নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। মিসিসিপি মিসৌরি নদীতেও কিন্তু এই পাখির পায়ের ন্যায় বদ্বীপ সব থেকে সুস্পষ্ট ভাবে দেখা যায়। নেক্সট প্রশ্ন, নেক্সট একটা হোমওয়ার্ক, কোনটি নিষ্ক্রিয় মৌলের নাম? নিচে একটা নিষ্ক্রিয় মৌলের নাম আছে, কোনটির মধ্যে একটি নিষ্ক্রিয় মৌল? সকলে কমেন্ট করে এটার উত্তর জানিয়ে যাবে। কালো মাটিকে কি বলে? কালো মাটিকে বা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েলকে কি বলা হয়ে থাকে? ব্ল্যাক সয়েল বা কালো মাটি এগুলো আমরা সাধারণত দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, মহারাষ্ট্র, গুজরাটের কিছু অঞ্চল বা গুজরাটের পশ্চিম অংশে, মানে গুজরাটের দক্ষিণ অংশে, মধ্যপ্রদেশের পশ্চিম দিকে পশ্চিম ভাগে আমরা কিন্তু এই ধরনের মৃত্তিকা দেখতে পাই। কর্ণাটকের কিছু অংশে দেখা যায় এই মৃত্তিকা। বিশেষ করে দাক্ষিণাত্য বা পশ্চিম দক্ষিণ পশ্চিম ভারতের দিকে বা পশ্চিম আমাদের ভারতের দিকে কিন্তু এই কালো মৃত্তিকাটা বিশেষ করে দেখা যায়। হ্যাঁ, সেই কালো মৃত্তিকাতে প্রচুর পরিমাণে টাইটানিয়াম অক্সাইড থাকে। টাইটানিয়াম অক্সাইড থাকে কালো মৃত্তিকাতে প্রচুর পরিমাণে। এই কারণে কিন্তু এর রং ভীষণ মানে গাঢ় কালো প্রকৃতির হয়। এই মৃত্তিকার অপর আরেকটা নাম কি? মৃত্তিকার অপর আরেকটা নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। রেগুর নামে এটা বিশেষ পরিচিত, এবং রেগুর মৃত্তিকাতে প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয়। কি চাষ হয়? কার্পাস চাষ হয়ে থাকে। এই জন্য এটাকে ব্ল্যাক কটন সয়েলও কিন্তু বলা হয়ে থাকে। কি বলা হয়? ব্ল্যাক কটন সয়েলও এটাকে বলা হয়ে থাকে, রেগুর মৃত্তিকাকে। পদ্মবিভূষণ প্রাপক বৈজয়ন্তী বৈজয়ন্তী মালাবালী কোন ক্ষেত্রের সাথে যুক্ত? পদ্মবিভূষণ আমাদের ভারতের দ্বিতীয় হাইয়েস্ট নাগরিক নাগরিক সম্মান। ভারতরত্নের পরে সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে কোনটি? সেটা হচ্ছে এই পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ পুরস্কার এটা এই বছরে 132 জনকে দেওয়া হয়েছে। পদ্ম পুরস্কার 132 জনকে দেওয়া হয়েছে, যার মধ্যে পদ্মবিভূষণ, পদ্মশ্রী এবং পদ্মভূষণ আছে আমরা জানি। এর মধ্যে পদ্মবিভূষণ পেয়েছে 5 জন। কয়জন পেয়েছে? 5 জন পেয়েছে পদ্মবিভূষণ। কে পেয়েছে? একজন পেয়েছে বৈজয়ন্তী মালাবালী। ইনি হচ্ছেন আমাদের ভারতের একজন বিখ্যাত নৃত্যশিল্পী। কোন নৃত্যশিল্পী? ইনি একজন ভারতনাট্যম শিল্পী। ভারতনাট্যম নৃত্য এটা কোথায় বিকশিত হয়েছে বা কোথায় দেখা যায়? ভারতনাট্যম কোন রাজ্যের একটা ক্লাসিক্যাল ড্যান্স? এটা হচ্ছে তামিলনাড়ুর। এবং বৈজয়ন্তী মালাবালী ইনিও কিন্তু তামিলনাড়ুর একজন বাসিন্দা। ইনি ভারতনাট্যম শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি অভিনেত্রীও ছিলেন, তিনি একজন অভিনেত্রীও কিন্তু
ছিলেন। এই দেখো, এই বৈজয়ন্তী মালাবালী ছাড়া আরো অনেকে কিন্তু এই পুরস্কারটি পেয়েছে, যার মধ্যে আমরা দেখব চিরঞ্জীবী, নিশ্চয়ই নাম শুনেছো তোমরা। চিরঞ্জীবীর নাম শুনেছো, ইনি একজন কিন্তু অ্যাক্টর চিরঞ্জীবী। পদ্মা সুব্রমণ্যম, ইনিও একজন আর্ট ক্ষেত্র থেকে আসেন। পদ্মা সুব্রমণ্যম। এছাড়া আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, তাকে দেওয়া হয়েছে এই পুরস্কারটি। ভেঙ্কাইয়া নাইডু। এবং সামাজিক কর্মী বিহারের বিদ্যেশ্বর পাঠক, বিন্দেশ্বর পাঠক, পাঁচজনকে দেওয়া হয়েছে। চিরঞ্জীবী, পদ্মা সুব্রমণ্যম এবং ভেঙ্কাইয়া নাইডু, বিন্দেশ্বর পাঠক এবং বৈজয়ন্তী মালাবালী, এই পাঁচজন এই বছরে বিভূষণ পেয়েছে। নিম্নের কে সম্প্রতি হুট উইল গোল্ড পুরস্কার জিতেছেন? এটাও একটা হুট উইল গোল্ড পুরস্কার। এটাকে বলা হয়ে থাকে গ্রিন অস্কার। হুট উইল গোল্ড পুরস্কারটাকে বলা হয় গ্রিন অস্কার, যেটাকে হুট উইল ফান্ড নেচার থেকে এটাকে প্রদান করা হয়ে থাকে। হুট উইল নেচার ফান্ড থেকে এটাকে প্রদান করা হয়। এবং এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই পুরস্কারটিকে দেওয়া হয় পরিবেশ কর্মীদেরকে, যারা পরিবেশ কর্মী, প্রাকৃতিক ক্ষেত্রে বিশেষ কর্ম করেছেন, তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়। এই বছরে যিনি হুট উইল পুরস্কারটি জিতেছেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আসামের বাসিন্দা ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। ইনি অসমের একজন বাসিন্দা, তাকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। এই পুরস্কারটিকে আমাদের ইউকে থেকে কিন্তু প্রদান করা হয়ে থাকে। ইউকে মিন্স ইউনাইটেড কিংডম। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে আত্মপ্রকাশ করে? অন্ধ্রপ্রদেশ এই রাজ্যটি কবে আত্মপ্রকাশ পেয়েছিল একটা রাজ্য হিসাবে? অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভারতের তৈরি ভাষা ভিত্তিক প্রথম রাজ্য ছিল এটা ভাষাভিত্তিক। অ্যান্ড এই রাজ্যটাকে প্রথম গঠন করা হয়েছিল কবে? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়েছিল 1 অক্টোবর 1953-তে। তো আমরা এখানে অ্যান্সার করব 1953 সালে অন্ধ্রপ্রদেশ একটা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পেয়েছিল এবং এটা ছিল ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। এই রাজ্যটা কোন ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল? তেলেগু ভাষা। অন্ধ্র তেলেঙ্গানা অঞ্চলে তেলেগু ভাষাভাষীর মানুষেরা বসবাস করে, তেলেগু ভাষার ভিত্তিতে এটা গঠিত হয়েছিল। নেক্সট, জাইলেম কিভাবে সংবহন করে থাকে? জাইলেম সংবহন করে পাতা থেকে মূল থেকে পাতায়, ট্রাকিড থেকে ভেসেলে এবং তন্তু থেকে ট্রাকিডে। দেখো, জাইলেম আমরা উদ্ভিদের প্রধান সংবহন কলার যদি কথা বলি, উদ্ভিদের প্রধান সংবহন কলা হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম, তাই না? জাইলেম ও ফ্লোয়েম। জাইলেমের যে সংবহন সেটা হয়ে থাকে ঊর্ধ্বমুখী। জাইলেমের সংবহন, এটা সংবহন থেকে ঊর্ধ্বমুখী, উপরের দিকে। কিভাবে? এটা উদ্ভিদের মূল থেকে খনিজ পদার্থ, খনিজ লবণ বা খনিজ এবং জল, এগুলো মূল থেকে শরীরের বা আমাদের উদ্ভিদ দেহের অন্যান্য স্থানে এটা ছড়িয়ে দেয়। মূল থেকে পাতায় ছড়ানোর দায়িত্ব কার? এটা হচ্ছে জাইলেমের। তো এখানে অ্যান্সার হবে মূল থেকে পাতায় ছড়ায়। এর যে সংবহন সেটা হয়ে থাকে ঊর্ধ্বমুখী। আর ফ্লোয়েম, পাতা থেকে পাতায় যে খাদ্য তৈরি হয়ে থাকে সেটা মূল বা উদ্ভিদের অন্যান্য অংশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কার থাকে? এটা হচ্ছে ফ্লোয়েম কিন্তু করে থাকে এই কাজটা। ডিয়ার স্টুডেন্টস, আমাদের TWS একাডেমি অ্যাপে
বর্তমানে বিভিন্ন ব্যাচ চলছে, তার মধ্যে একটা নতুন ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে, যেই ব্যাচে অল কম্বাইন্ড এক্সামের জন্য তোমরা আমাদের কাছ থেকে আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিতে পারবে, যেখানে জিকে জিএস এর এবং জিএ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ একদমই বেসিক থেকে সুপার হিরো ব্যাচে টিচারদের কাছ থেকে তোমরা ক্লাস করতে পারবে। ম্যাথ ফাউন্ডেশন, ম্যাথের আলাদা যদি কোনো ক্লাস চাও ম্যাথ করতে পারবে, রিজনিং আলাদা করতে পারবে, রিজনিং আলাদাভাবে পড়তে পারবে, ইংলিশের জন্য আলাদা ক্লাস রাখা হয়েছে তোমাদের। এই সমস্ত ব্যাচগুলো লঞ্চ হয়েছে। সো আমাদের এই ব্যাচগুলোতে তোমরা আলাদা আলাদাভাবে, তুমি যদি চাও এই ব্যাচটাতে স্পেসিফিক শুধু জিকের ব্যাচে ভর্তি হবে, 399 পে করলে তোমরা শুধুমাত্র জিকের ব্যাচে যুক্ত হতে পারবে। এছাড়া যদি এই সমস্ত ব্যাচগুলো তোমরা সব একত্রে নিতে চাও, সমস্ত ব্যাচ যদি তুমি একসাথে পড়তে চাও, তাহলে আমাদের ফাউন্ডেশন 3.0 ব্যাচে যুক্ত হতে পারো। এখানে মাত্র 1800 টাকাতে সমস্ত আমি তোমাকে রিকমেন্ড করবো এটাই, তুমি একসাথে সবগুলো নিয়ে নাও। একসাথে সব নিলে অনেকটা টাকা সেভ হবে, সবগুলো তোমরা একসাথে পড়তে পারবে একই জিনিস। ওকে, তো সকলে ফাউন্ডেশন 3.0 ব্যাচ, কারো যদি মনে হয় যে আমি শুধু ইংরেজিতে উইক, বাকিগুলো আমার সব মোটামুটি ঠিক আছে, তাহলে ইংরেজির ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। ওকে, সকলে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এটাতে যুক্ত হয়ে যাবে আজই। আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব নিয়েছেন? ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ কে হয়েছেন? আচ্ছা, ভারতীয় নৌবাহিনীর বর্তমান চিফও কিন্তু চেঞ্জ হয়েছে। বর্তমান বর্তমান যিনি চিফ নৌবাহিনীর, তিনি কে? তিনি হচ্ছেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। দীনেশ কে ত্রিপাঠী ইনি হচ্ছেন আমাদের ভারতের বর্তমান চিফ অব দ্য নেভাল স্টাফ হিসাবে যুক্ত হয়েছেন। হ্যাঁ, এই যে দীনেশ কে ত্রিপাঠীর নাম দেখতে পাচ্ছ ইনি। এবং ভাইস চিফ হিসাবে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন কৃষ্ণা স্বামীনাথন। কৃষ্ণা স্বামীনাথন। নীলগিরি পর্বত নিম্নলিখিত কোন নামে পরিচিত? নীলগিরি পর্বত একটি নামে পরিচিত, নিম্নলিখিত কোন নামে? চায়ের সম্পদ, পৃথিবীর ছাদ, পাহাড়ের রাজা, নীল পর্বত। একটা নামে পরিচিত নীলগিরি পর্বত, কি নামে পরিচিত বলে ফেলো। নীলগিরি পর্বত কোথায় অবস্থিত? নীলগিরি কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক অঞ্চল জুড়ে নীলগিরি পর্বত অবস্থিত, দীর্ঘ বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে নীলগিরি পর্বত। এই পর্বতটার অপর আরেকটা নাম হচ্ছে নীল পর্বত, ব্লু মাউন্টেন। এটার অপর নাম হচ্ছে ব্লু মাউন্টেন বা নীল পর্বত। নীলগিরি পর্বত পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলন স্থানে অবস্থিত, এটা আমরা জানি। এবং এই পর্বতটা তামিলনাড়ু এবং তোমার হচ্ছে কেরালা এবং বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে, কর্ণাটকের অঞ্চল জুড়ে অবস্থিত। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটা কি একটু কেউ বলতে পারবে? হাইয়েস্ট পিক কোনটি নীলগিরি পর্বতে? সেটা হচ্ছে দোদা বেতা। দোদা বেতা হচ্ছে এর হাইয়েস্ট পিকের নাম। কোলাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কোলাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কোলাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে, মহারাষ্ট্রে। নেক্সট ইজ অপারেশন ফ্লাড এর জনক কে ছিলেন? আচ্ছা, অপারেশন ফ্লাডের আগে আমাকে একটু বলো, অপারেশন ফ্লাড শব্দটা কিসের সাথে যুক্ত? এটা একটা জিনিসের সঙ্গে যুক্ত, সেই জিনিসটা না জানলে তোমরা উত্তরটা করতে পারবে না। কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অপারেশন ফ্লাড? পরীক্ষায় দিয়ে থাকে এই প্রশ্নটা, কিন্তু কিসের সঙ্গে যুক্ত? অপারেশন ফ্লাডটা অনেকে ভুল করে বন্যা করে দেবে। বন্যা যদি অপশানে, তোমাকে ভুল করার জন্য অপশানে বন্যা দেওয়া হবে, কিন্তু হ্যাঁ, কিন্তু বন্যা হবে না। এটা হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের, শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। হুম, দেখো, শ্বেত বিপ্লব 1970-এর দশকে, 1970, 1970-এর দশকে দুধ উৎপাদন, দুধ বা দুধ জাতীয় পদার্থ, যে আমাদের দ্রব্য, সেগুলো উৎপাদনের বৃদ্ধির জন্য ডক্টর ভার্গিস কুরিয়েন,
ডক্টর ভার্গিস কুরিয়েন খুবই উদ্যোগ নিয়েছিলেন এবং তাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এনডিডি, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড একটা কর্মসূচি গ্রহণ করেছিল, যে কর্মসূচিটির নাম হচ্ছে অপারেশন ফ্লাড, দুধ উৎপাদনে বৃদ্ধির জন্য। এবং এটা কিন্তু একটা সাকসেসফুল হয়েছিল, যার কারণে বর্তমানে বিশ্বের মধ্যে সব থেকে বেশি দুধ উৎপাদনকারী কান্ট্রি হচ্ছে কিন্তু ভারত। ভারত সব থেকে বেশি দুধ উৎপাদন করে সমগ্র বিশ্বের মধ্যে এটা বর্তমানে। আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন? 20 নম্বর প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং প্রশ্ন, এখানে অনেকে ভুল অ্যান্সার করে দেবে একটা জিনিস ভেবে। মতি মসজিদ, আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? দেখো মতি মসজিদ দু জায়গায় আছে, একটা হচ্ছে আগ্রার মতি মসজিদ, আরেকটা আছে দিল্লির মতি মসজিদ। তো এর মধ্যে কে নির্মাণ করেছিলেন আগ্রার মতি মসজিদ, কে নির্মাণ করেছিলেন দিল্লির মতি মসজিদ যদি বলা হয়? আগ্রার মতি মসজিদ নির্মাণ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন দ্য প্রিন্স অফ বিল্ডার্স, নাম এ পরিচিত শাহজাহান। শাহজাহান তিনি নির্মাণ করেছিলেন আগ্রার মতি মসজিদ। এছাড়া শাহজাহান আরো অনেক কিছু নির্মাণ করেছিলেন। কি নির্মাণ করেছিলেন? বিখ্যাত তাজমহল, আগ্রাতে তাজমহল তিনি নির্মাণ করেছিলেন। দেওয়ানি খাস, দেওয়ানি আম নির্মাণ করেছিলেন। শীষমহল, তারপরে হচ্ছে রংমহল, এই সমস্ত নির্মাণ করেছিলেন তিনি কিন্তু শাহজাহান। তারপরে দিল্লির মতি মসজিদ, এটা কে নির্মাণ করেছিলেন? দিল্লির মতি মসজিদটা কিন্তু আবার অন্য একজন ব্যক্তি নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেন? দিল্লির মতি মসজিদ লালকেল্লার পাশে অবস্থিত। এই মতি মসজিদটা যিনি নির্মাণ করেছিলেন তিনি শাহজাহানের পরবর্তী শাসক ছিলেন ঔরঙ্গজেব। কে নির্মাণ করেন? ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন এটা। আম্বার ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, আরো একটা ফোর্ট বা একটা স্থাপত্য সম্পর্কিত প্রশ্ন, আম্বার ফোর্টটা কে নির্মাণ করেছিলেন? আম্বার ফোর্ট এটা কোথায় অবস্থিত এবং কে নির্মাণ করেছিলেন? আম্বার ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে রাজস্থান রাজ্যের, তোমার এটা অবস্থিত রাজস্থানের জয়পুরের কাছে। জয়পুরের কাছে এটা অবস্থিত, জয়পুরেই বলতে পারি আমরা। অ্যান্ড এটা যিনি নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন, আম্বার ফোর্ট বা আমের ফোর্ট নির্মাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজা মান সিং। কে ছিলেন? রাজা মান সিং, তিনি নির্মাণ করেছিলেন এই ফোর্টটা। তরঙ্গ দৈর্ঘ্যের একক? ডেসিবেল, প্যাসকাল, সেকেন্ড, সেন্টিমিটার। কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একটি একক? সেন্টিমিটার পার সেকেন্ড, সেকেন্ড, প্যাসকাল, ডেসিবেল। ভেবেচিন্তে অ্যান্সার করো, কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একটি একক? দৈর্ঘ্যের একক বললে হবে সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক। নেক্সট, দ্য ডার্ক রুম শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? দ্য ডার্ক রুম শীর্ষক পুস্তকটি কে লিখেছিলেন? এটার যিনি লেখক হচ্ছেন তিনি হচ্ছেন আর কে নারায়ণ। কে লিখেছিলেন? আর কে নারায়ণ লিখেছিলেন। ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? সুন্দর আরো একটা প্রশ্ন, দেখো ভারতে বৃষ্টিপাত যদি আমরা বলি সব থেকে বেশি কোথায় হয়, সেটা হচ্ছে মৌসিনরাম। এটা অলমোস্ট সকলেই জানে, মৌসিনরাম সেখানে মানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? সেটা হচ্ছে জয়সলমীর। কোথায়? জয়সলমীর। জয়সলমীরটা কোথায়? এটা রাজস্থানে। এটা হচ্ছে ভারতের শুষ্কতম, বৃষ্টিপাত কম হয়, শুষ্কতম স্থান কিন্তু ভারতের জয়সলমীর। পালোডিটা অনেকে এখানে অ্যান্সার করবে এবং অনেকের মনে প্রশ্ন থাকবে স্যার পালোডি কেন হবে না? দেখো পালোডিটা হচ্ছে উষ্ণতম, উষ্ণতম, এবং উষ্ণতা থাকলে সেখানে বৃষ্টিপাত হবে না বা সেটা শুষ্কতম হবে এরকম কোনো বিষয় না। কিন্তু আমরা দেখেছি নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং নিরক্ষীয় অঞ্চলেই সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, পরিচলন বৃষ্টিপাত। সো উষ্ণতা বেশি হলে আবার বৃষ্টিপাতও বেশিও হতে পারে, তাই না? তো এখানে পালোডি রাজস্থানের একটি অংশ, সেই অংশে কিন্তু বৃষ্টিপাত খুবই, সরি, জয়সলমীরে বৃষ্টিপাত খুব কম হয়, আর পালোডি হচ্ছে উষ্ণতম অঞ্চল। লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন? লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হতো নিম্নের কাকে? লাস্ট কোশ্চেন আমার আজকের ক্লাসের, লাখ বক্স বলা হতো কাকে? কুতুবুদ্দিন আইবককে। তিনি খুব দানশীল ছিলেন, এই কারণে তাকে
লাক বক্স বলা হতো। ওকে, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করবো ডিয়ার স্টুডেন্টস। যাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। আই হোপ খুবই খুবই ভালো লাগলো। আর প্রতিদিন এরকম ক্লাস দেখতে আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের TWS একাডেমি অ্যাপে ভর্তি হয়ে সেখান থেকে তোমরা সেরা চাকরির প্রস্তুতি নেওয়া আজ থেকে শুরু করে দাও। ওকে, আজকের ক্লাসটি শেষ করছি এখানে। সকলে ভালো থাকবে। যারা শেষ পর্যন্ত ক্লাস দেখলে সকলকে আরও একবার বলছি, হোম ওয়ার্কের অ্যান্সার করতে কিন্তু ভুলবে না। HWর অ্যান্সারটা সকলে কমেন্ট বক্স ভরিয়ে দেবে। আজকের ক্লাসটি শেষ। বাই, টাটা।